আবারও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আমি তোমাদের প্রিয় বাপন স্যার। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো হিমবাহ। হিমবাহ সম্পর্কে আলোচনা করার পূর্বেই বলে রাখি যে আমরা প্রায়শই ফ্রিজে বরফ তৈরি করি, সেগুলো কী হয়, আয়তনে ছোট হয়। এক্ষেত্রে হিমবাহ হবে বিশাল আকৃতির, মানে আমরা যে বরফের টুকরোগুলো দেখেছি সেই বরফের টুকরোগুলো যখন বিশাল অঞ্চল নিয়ে থাকবে বা বিশাল আকৃতির হবে তখন সেগুলোকে হিমবাহর মধ্যে আমরা ফেলতে পারি। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করছি। তো আজকে আমরা যেখানে দেখে নিচ্ছি, প্রথমে জানবো যে হিমবাহটা কি, হিমবাহ কাকে বলে। হিমবাহ সম্পর্কে জানতে গেলে প্রথমে আমরা তার উৎপত্তি সম্পর্কে জেনে নিই। দেখো, ল্যাটিন শব্দ কি, ল্যাটিন শব্দ গ্লাসিয়াস, গ্লাসিয়াস থেকে গ্লাসিয়ার শব্দটির উৎপত্তি হয়েছে। তাহলে কি, গ্লাসিয়াস থেকে গ্লাসিয়ার শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ কি, যার অর্থ আইস বা যার অর্থ কি, যার অর্থ হলো আইস বা বরফ, কি যার অর্থ কি আইস বা বরফ। আবারও বলছি, ল্যাটিন শব্দ কি গ্লাসিয়াস থেকে গ্লাসিয়ার শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ কি আইস বা বরফ। এবার যদি আমরা বলি যে হিমবাহটা কাকে বলে সংজ্ঞা করে, তাহলে দেখো, হিমবাহ বলতে বোঝায় যে কোনো একটা সুনির্দিষ্ট খাত থাকবে এবং বিশাল অঞ্চল নিয়ে বা বিশাল অঞ্চল নিয়ে যখন কী হবে, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কি মাধ্যাকর্ষণ শক্তি পেয়ে ধীরে 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 চলমান যে বরফের বিশাল স্তূপ লক্ষ্য করতে পারবো আমরা, তখন তাকে বলা হবে হিমবাহ। আবারও বলছি, সুনির্দিষ্ট খাত বা কোনো একটা উপত্যকা বরাবর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন কি ধীরে ধীরে কোনো একটা বড় বরফের স্তূপ কি চলমান হবে বা চলতে থাকবে ধীরে ধীরে, তখন তাকে বলা হবে হিমবাহ। ধরে নাও এইখানে একটা সুনির্দিষ্ট একটা পথ আছে, এই পথ বরাবর বিশাল আকৃতির কী আছে, বরফের চাই আছে। এই বরফের চাইটা কী হবে, আস্তে আস্তে কী হবে, ধরে না এই জায়গাটা ছিল বরফের চাইটা, আস্তে এই জায়গাটা আসলো, মানে সরে আস্তে সরে এখানে আসলো। এটা কী কারণে আসবে, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আসবে। কিভাবে আসবে, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। যখন এই বরফের বিশাল আকৃতির বরফের স্তূপটা চলমানশীল হবে বা চলতে থাকবে, তখন তাকে বলা হবে, ওকে বলা হবে হিমবাহ। মাধ্যাকর্ষণ শক্তিটা কি, মাধ্যাকর্ষণ দেখো, উপরের দিকে ছুড়ে দিলাম পেনটা, কি আমাদের উপরের দিকে ছুড়ে দিলাম, নিচের দিকে আসলো। আমাদের যে কোনো বস্তুকে আমরা যদি উপরের দিকে যাই তখন কি সেই বস্তু নিচের দিকে চলে আসে। এই যে ব্যাপারটা, এটা কি মাধ্যাকর্ষণ শক্তি। এই হিমবাহের ক্ষেত্রেও কি মাধ্যাকর্ষণ শক্তির বলের দ্বারা কি হবে, হিমবাহটা আস্তে 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 কি চলমানশীল হবে বা চলতে থাকবে। এবার আমরা এই হিমবাহের শ্রেণীবিভাগ সম্পর্কে পড়ব, মানে হিমবাহকে কটা ভাগে ভাগ করা যায়। হিমবাহকে 1984 সালে, 1984 সালে ভূবিজ্ঞানী আলমান এই যে হিমবাহগুলো অবস্থান, এই অবস্থানের ভিত্তিতে তাকে 3টে ভাগে ভাগ করেছে। কটি ভাগে, 3টে ভাগে। কে, ভূবিজ্ঞানীকে আলমান, কে ভূবিজ্ঞানী আলমান হিমবাহকে কটা, তার অবস্থান অনুযায়ী, মানে কোন অবস্থায় সেই অবস্থার ভিত্তিতে তাকে 3টে ভাগে ভাগ করেছে। কটি ভাগে, 3টে ভাগে। সেগুলি কি, এক কি মহাদেশীয় হিমবাহ, 2 পার্বত্য বা উপত্যকা হিমবাহ, আর 3 নম্বর কি পাদদেশীয় হিমবাহ। তাহলে হিমবাহকে কটি ভাগে ভাগ করেছেন বিজ্ঞানী আলমান? কত সালে এটা করেছিলেন ভূবিজ্ঞানী আলমান? 1984 সালে। এটা কিসের রেসপেক্টে করেছিলেন, যে ওই যে হিমবাহের কথা বললাম সেই হিমবাহগুলোর অবস্থানের রেসপেক্টে কটি ভাগে ভাগ করেছেন? 3টে ভাগে। কি কি, এক মহাদেশীয় হিমবাহ, 2 নম্বর কি পার্বত্য বা উপত্যকা হিমবাহ, আর 3 নম্বর কি পাদদেশীয় হিমবাহ। আর একবার বলছি, কি মহাদেশীয় হিমবাহ, পার্বত্য বা উপত্যকা হিমবাহ, আর কি পাদদেশীয় হিমবাহ। 3 ভাগে ভাগ করেছেন কে, বিজ্ঞানী আলমান। এবার আমরা প্রথমে যদি মহাদেশীয় হিমবাহ সম্পর্কে আমরা কিছুটা স্বাভাবিক ধারণা নিই, তাহলে বুঝতে পারবো কি, যে কোনো একটা উচ্চতার, মানে উচ্চ অক্ষাংশ থাকবে, উচ্চতার প্রভেদ ছাড়াই কি হবে, উচ্চতার প্রভেদ ছাড়াই সুবিশাল অঞ্চল জুড়ে, উচ্চতার প্রভেদ ছাড়াই যখন কি সুবিশাল অঞ্চল জুড়ে যে হিমবাহগুলো বিস্তার লাভ করবে, তখন তাকে বলা হবে কি মহাদেশীয় হিমবাহ। কি উচ্চতার প্রভেদ ছাড়াই সুবিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত যে বরফের স্তূপ
আমরা লক্ষ্য করব, বিশাল অঞ্চল নিয়ে থাকবে যে বরফের স্তূপটা, তখন তাকে বলা হবে কি মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহ উদাহরণ কি হবে? আন্টার্কটিকার লাম্বার্ট হিমবাহ। কি হবে? আন্টার্কটিকার লাম্বার্ট হিমবাহ। তাহলে মহাদেশীয় হিমবাহ কি উদাহরণ আমরা কি জানতে পারলাম? যে আন্টার্কটিকার লাম্বার্ট হিমবাহ। কি? আন্টার্কটিকার লাম্বার্ট হিমবাহ। এরপরে আমরা আসছি পার্বত্য হিমবাহে। দেখো, উচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকার মধ্য দিয়ে, মানে উচ্চ যে পার্বত্য অঞ্চল থাকবে, সেই যে উপত্যকাটা থাকবে তার মধ্যে দিয়ে যে হিমবাহ কি হবে? প্রবাহিত হবে। উচ্চ পার্বত্য অঞ্চলে কি উপত্যকার মধ্য দিয়ে যে হিমবাহ প্রবাহিত হবে, তখন তাকে বলা হবে কি পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ। দেখো, আমি এখানে ছবির দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে মহাদেশীয় হিমবাহটাকে দেখো একটা বিশাল অঞ্চল জুড়ে আছে। অঞ্চল জুড়ে কি বরফের যে চাইটা রয়েছে বিশাল অঞ্চল জুড়ে, একে বলেছিলাম কি মহাদেশীয় হিমবাহ। এবার দেখো এখানে কি আছে? পর্বত আছে। এই যে পর্বতের যে উপত্যকাটা, কি পর্বতের যে উপত্যকাটা, এই যে পর্বতের উপত্যকাটা আমরা দেখতে পেলাম, এই উপত্যকা জুড়ে যে হিমবাহটা কীভাবে প্রবাহিত হবে, তখন তাকে বলা হবে কি পার্বত্য বা উপত্যকা হিমবাহ। পর্বতের যে উপত্যকা বরাবর বা পর্বতের যে উচ্চ পার্বত্য অঞ্চলে যে অঞ্চলটা কী হবে? উপত্যকা থাকবে, তার মধ্য দিয়ে যে হিমবাহ প্রবাহিত হবে, তখন তাকে বলে পার্বত্য বা উপত্যকা হিমবাহ। যেমন ভারতের সিয়াচেন একটা কি পার্বত্য বা উপত্যকা হিমবাহ। ভারতের সিয়াচেন যে হিমবাহটা আছে সেটা কি পার্বত্য বা উপত্যকা হিমবাহের প্রকৃষ্ট উদাহরণ। এটাই কি ভারতের, বলতে গেলে ভারতের মধ্যে দীর্ঘতম হিমবাহের একটা উদাহরণ। এরপর আসছি আমরা পাদদেশীয় হিমবাহ। দেখো, পাদদেশীয়, আমরা প্রথমে পাদদেশীয় কি যে এই যে পাহাড় বা পর্বতগুলো থাকবে, তার কি হবে? তার নিচের দিকে যে পর্বত থেকে নেমে হিমবাহ পর্বতের পাদদেশে অবস্থান করলে, তখন তা কী হবে? পর্বত থেকে নেমে কি হবে? এই যে যদি পাহাড় বা পর্বতগুলো থাকে তার থেকে নেমে যদি কি হবে? পাদদেশে অবস্থান করবে। যদি আমি আরেকবার এখানে দেখাই ছবিকে, যেটা পর্বত আছে, এর নিচে এই যে এখানে পাদদেশ, মানে নিচ প্রান্তে এই যে পর্বত থেকে নেমে হিমবাহ কি পর্বতের পাদদেশে যদি অবস্থান করে, তখন তাকে বলা হবে পাদদেশীয় হিমবাহ। কি উদাহরণ কী হবে? আলাস্কার মালাস্পিনা। ভূবিজ্ঞানী আলমান অবস্থানের ভিত্তিতে হিমবাহকে যে 3টে ভাগে ভাগ করেছিলেন, সেই ভাগগুলির নোট সহ এখন আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিচ্ছি মহাদেশীয় হিমবাহ। না, মহাদেশীয় হিমবাহের সংজ্ঞায় বলা হয়েছে উচ্চ অক্ষাংশে অবস্থিত স্থানগুলিকে উচ্চতার প্রভেদ ছাড়াই সুবিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত বরফের স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলে। অবস্থান কি? পৃথিবীর মোট মহাদেশীয় হিমবাহের 85% আন্টার্কটিকায় অবস্থান করেছে, 11% গ্রিনল্যান্ডে এবং বাকি 4% আইসল্যান্ড ও বিভিন্ন দ্বীপপুঞ্জে সঞ্চিত আছে। বৈশিষ্ট্য কী হবে মহাদেশীয় হিমবাহের? মহাদেশীয় হিমবাহ আয়তন সুবিশাল হবে। 2 নম্বর বৈশিষ্ট্য, এই হিমবাহের গভীরতা মধ্যভাগে বেশি এবং প্রান্তভাগে কম, তাই এদের আকৃতি উল্টানো চাটু বা কচ্ছপের পিঠের মতোও দেখতে হতে পারে। এই হিমবাহের 3 নম্বর, এই হিমবাহের প্রান্তদেশে নুনাটাকস বা বরফমুক্ত পর্বতশৃঙ্গ দেখা যায়। 4 নম্বর, মহাদেশীয় হিমবাহ থেকে হিমশৈল সৃষ্টি হয়। উদাহরণ কি? আন্টার্কটিকার লাম্বার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। এরপরে আমরা চলে আসছি 2য় নম্বর, অর্থাৎ পার্বত্য বা উপত্যকা হিমবাহ সম্বন্ধে। পার্বত্য বা উপত্যকা হিমবাহের সংজ্ঞা কি? উচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হিমবাহকে পার্বত্য বা উপত্যকা হিমবাহ বলে। অবস্থান কি? হিমালয়, রকি, আন্দিজ, আল্পস প্রভৃতি পার্বত্য অঞ্চলে এই হিমবাহ দেখা যায়। বৈশিষ্ট্য কি? এগুলি উচ্চস্থান থেকে নিচের দিকে মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা প্রবাহিত হয়। এই হিমবাহ আয়তনে সুবিশাল হয় না। এই হিমবাহের মধ্যভাগ
অবতল প্রকৃতির হয়। উপত্যকা হিমবাহের বার্কস্পুন্ড ও ক্লেভাস দেখা যায়। উদাহরণ কি হবে? হুবার্ড পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। এছাড়া সিয়াচেন ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ। এরপর চলে আসছি আমরা তৃতীয় নম্বর অর্থাৎ পাদদেশীয় হিমবাহ। সংজ্ঞা কি? পর্বত থেকে নেমে হিমবাহ যখন পর্বতের পাদদেশে অবস্থান করে তখন তাকে পাদদেশীয় হিমবাহ বলে। অবস্থান কোথায়? বর্তমানে আলাস্কা, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা প্রভৃতি অতি শীতল মেরু সন্নিহিত অঞ্চলে এদের দেখা যায়। বৈশিষ্ট্য কি? একাধিক উপত্যকা হিমবাহ মিলিত হয়ে পাদদেশীয় হিমবাহের সৃষ্টি হয়। এই হিমবাহ দেখতে অনেকটা নদীর বদ্বীপের মতো। 3 নম্বর বৈশিষ্ট্য কি? এই হিমবাহের অগ্রভাগকে লোব বলে। এই হিমবাহের অগ্রভাগকে কি বলে? লোব বলে। উদাহরণ কি? আলাস্কার ম্যালাস্পিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। কি? আলাস্কার ম্যালাস্পিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। তো আশা করি বুঝতে পেরেছ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা সৃষ্টি ভূমিরূপগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। কি নিয়ে? হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সকলে ভালো থেকো।